সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বৃষ্টি। দ্বাদশ শ্রেণী কেমিস্ট্রি বিষয়ের তৃতীয় অধ্যায় তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারের 1 মার্কের 35টি প্রশ্ন ও তার উত্তর তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলির মধ্য থেকে অবশ্যই তোমরা আগামী পরীক্ষাগুলোতে কমন পাবে। ঠিক আছে, বা আমার চ্যানেল যারা নতুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করবে, যাতে পরবর্তীকালে আরও ভিডিও তোমাদের জন্য অবশ্যই তৈরি করতে পারি। ওকে, তো শুরু করছি প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোজেন অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত? ওকে, কী বললাম প্রথম প্রশ্ন দেখো, হাইড্রোজেন অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত? অ্যান্সার করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো কোশ্চেন এটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখতেই পাচ্ছ 2 নম্বর কোশ্চেনটা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ দেখাও। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ কী হবে? এটা হবে প্যাটিনাম হাইড্রোজেন গ্যাস H+ হয় প্যাটিনাম। বুঝতে পেরেছো? তার কারণ হাইড্রোজেন তো গ্যাসও ওদের তড়িৎদ্বার হয় না, প্যাটিনামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়। তার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ কী হবে? প্যাটিনাম H2 গ্যাস আর H+ আয়নের ঘনত্ব। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো, 3 কোশ্চেন দেখে গ্যালভানীয় কোষের E0 সেল ঋণাত্মক হলে কী বোঝা যাবে? গ্যালভানীয় কোষের E0 সেল ঋণাত্মক হলে কী বোঝে? E0 সেলের মান বুঝতে পারছো? E0 সেলের মান ঋণাত্মক হলে কী বুঝবে না? E0 আমরা কী জানি, ΔG সমান কী হয়? -NF E0 সেল। ঠিক আছে, E0 মান যদি নেগেটিভ হয়, তা নেগেটিভ মান এখানে বসিয়ে দাও, তাহলে কী হবে? ΔG 0 হবে। এটা তাহলে কি ΔGর মান কি পজিটিভ হবে? তার মানে বিক্রিয়া ঘটা সম্ভব নয়। তাহলে গ্যালভানীয় কোষে E0 ঋণাত্মক হলে কোষ বিক্রিয়া ঘটার কোনো সম্ভাবনা নেই। এই সূত্র অনুযায়ী হবে। বুঝতে পেরেছ? 4 নম্বর কোশ্চেন দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীর সংজ্ঞায়িত করো। মানে বুঝতে পারি তড়িৎ রাসায়নিক শ্রেণী জানো, তড়িৎ রাসায়নিক শ্রেণীর সংজ্ঞায়িত করো, সংজ্ঞা লেখো। ঠিক আছে, অর্ধকোষগুলি গিয়ে তাদের ক্রমবর্ধমান প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব প্রত্যেকের আছে, সেই অর্থাৎ প্রমাণের বিজারণ বিভব অনুযায়ী উপর থেকে নিচে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। ঠিক আছে, তা কী বললাম? অর্ধকোষগুলিকে তাদের ক্রমবর্ধমান প্রমাণ তড়িৎদ্বার বিভব অনুযায়ী উপর থেকে নিচের দিকে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, A, B ও C ধাতু প্রমাণ বিজারণ বিভব মান যথাক্রমে এত প্লাস এত, এটা বুঝতে পেরেছো? তাদের বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। কী বলেছে? A, B ও C ধাতু প্রমাণ বিজারণ বিভব মান যথাক্রমে কি -2.37 ভোল্ট, 1.36 ভোল্ট, -0.74 ভোল্ট। তাদের বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। বিজারণ ধর্মের ক্রম কী হবে? কীভাবে বিজারণ ধর্ম কম হয় নির্ধারিত হয়? তা মনে রাখবে, যার মান যত কম হয় সেই ধাতুটি কী হবে? তত বেশি বিজারক ধর্মী হবে। বুঝতে পেরেছো? যার যত মান কম হবে E0 মান, ঠিক আছে, তার ধাতুটি তত বেশি বিজারক ধর্মী। কারণ এর মান, কার মান কম? দেখতে পেয়েছি এর মানটা সব থেকে কম, তার এর বিজারণ ধর্ম সব থেকে বেশি, তারপর C, তারপর B। বুঝতে পেরেছো? এবার নেক্সট আসবো আমরা 6 নম্বর কোশ্চেন দেখো, ZnS মানে সলিড, Zn2+ অ্যাকোয়াস, কপার 2+ অ্যাকোয়াস, কপার সলিডের জন্য নান্স সমীকরণটির গাণিতিক প্রয়োগ লেখো। নান্সের সমীকরণ তোমরা জানো, তাহলে কি বলেছি? এই সমীকরণটির নান্স সমীকরণটি লেখো। কোষ বিক্রিয়া দেওয়া আছে, তাহলে কোষ বিক্রিয়া করার জন্য আমরা কী করব? এখানে বিক্রিয়াটা দেখো, এটা হচ্ছে Zn2- করলে 2 ইলেকট্রন মাইনাস করলে Zn2+, আর Cu2+, 2 ইলেকট্রন করে Cu। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা ক্যাথোড বিক্রিয়া, দুটো যোগ করে দিয়েছি। দুটো যোগ করলে কী হবে? কোষ বিক্রিয়া এখানে পেয়ে গেছি, দুটো যোগ করার পর কোষ বিক্রিয়া পাবো। ঠিক আছে, আর নান্সের সমীকরণ কি? E0 এই সেল সমান কি? E0 সেল -RT/2F2 কেন বলেছি? এখানে নাম্বার ইলেকট্রন চেঞ্জ কত? 2 আছে, ওই জন্য এখান থেকে 2 হয়েছে। এটা অ্যাকচুয়ালি N হয় নান্সের সমীকরণে, এখানে নাম্বার ইলেকট্রন যেহেতু 2 আছে তার এখানে 2 হয়েছে। বুঝতে পেরেছো? ln Zn2, এটা Zn2+ বাই ওপরটা Cu গাঢ়ত্ব, আর নিচে Zn এর গাঢ়ত্ব, Cu2+ এর গাঢ়ত্ব। আমরা কি জানি সলিডের গাঢ়ত্ব কি 1 হয়, মানে কপারের গাঢ়ত্ব, জিঙ্কের গাঢ়ত্ব 1 বসিয়ে দেবো,
বসার এই মানটা হবে। বুঝতে পেরেছো? নেক্সট পরে 7 কোশ্চেন দেখো, Cu/Cu প্লাস ডবল টেগার Cl মাইনাস Cl2 প্যাটিনাম কোষ্ঠী অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া রেখো। কী বলে? Cu/Cu2 প্লাস Cl মাইনাস Cl2 প্যাটিনাম কোষ্ঠী অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া রেখো। অ্যানোড বিক্রিয়া কী হবে? অ্যানোড বিক্রিয়া মানে এদিকতে হবে, অ্যানোড বিক্রিয়া এদিকতে হবে, মানে বেরিয়ে গিয়ে Cu2 প্লাস দুটো ইলেকট্রন যোগ করে দিলাম। আর ক্যাথোড বিক্রিয়া কী হবে? 2Cl মাইনাস, এখানে Cl2 যখন 2 করেছি, Cl2 প্লাস 2 ইলেকট্রন, তো এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট আসবো আমরা 8 নম্বর কোশ্চেন দেখো, Fe3 প্লাস ও I2-র মধ্যে বিক্রিয়া সম্ভব? যুক্তি দাও। Fe3 প্লাস ও I মাইনাসের মধ্যে বিক্রিয়া সম্ভব কি? যুক্তি দাও। E0 Fe3 প্লাস অবলিক Fe2 প্লাস মান দেওয়া আছে, E0 I2 অবলিক I মাইনাসের মান দেওয়া আছে, E0 মান। তাহলে আমরা এই বিক্রিয়া কী করবো? E0 সেলের মানটা বের করবো, E0 সেলের মান বিক্রিয়া করবো। তো E0 সেল সমান কী হয়? E ক্যাথোড মাইনাস E অ্যানোড, এটা সূত্র। আর ক্যাথোড হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে? মনে রাখবে, যার মান কম সে অ্যানোড হিসেবে কাজ করে। E0 মান যার কম সে অ্যানোড। তা এই দুটো মানের মধ্যে কার মানটা কম? এইটার মান কম, এই অ্যানোড হিসেবে কাজ করবে, বাকিটা ক্যাথোড হবে। বিয়োগ করে দেখো, তা 0.23 ভোল্ট। আমার ΔG সমান কি? ΔG সমান কি? মাইনাস NF E0 সেল। তাহলে NF E0 মানটা বসিয়ে দাও, তার মান কী বেরোচ্ছে? নেগেটিভ মান বেরোচ্ছে। আর ΔGর মান যেহেতু, বিক্রিয়া আর কি ঘটবে? বুঝতে পেরেছো? তা বিক্রিয়া ঘটা সম্ভব। দেখো 9 কোষে প্রদত্ত বিক্রিয়াটি থেকে গ্যালভানীয় কোষের সংকেত রেখো। প্রদত্ত বিক্রিয়াটি থেকে গ্যালভানীয় কোষের সংকেত, খুব ভালো কোশ্চেন। মানে কোষ বিক্রিয়া দেওয়া আছে, গ্যালভানীয় কোষ করে ক্যাডমিয়াম Ni2 প্লাস ক্যাডমিয়াম 2 প্লাস Ni নিকেল। ওকে, অ্যানোড বিক্রিয়া কী হবে? ক্যাডমিয়াম -2 ইলেকট্রন ক্যাডমিয়াম 2 প্লাস হবে। ক্যাথোড বিক্রিয়া কী হবে? এদিকে ক্যাথোড বিক্রিয়া মানে লিখতে হবে Ni2 প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান Ni। বুঝতে পেরেছো? তারপরে লিখতে পারি কী হবে? ক্যাথোড বিক্রিয়া অ্যানোড কীভাবে লেখা হয়? প্রথমে ধাতু রূপটা, তারপরে অ্যানায়নোড মানে আয়নের রূপটা দেওয়া হবে। বুঝতে পেরেছো? তাই ক্যাডমিয়াম অবলিক ক্যাডমিয়াম 2 প্লাস, এর গাঢ়ত্ব ধরে নেবো C1, আর Ni2 প্লাস এর গাঢ়ত্ব C2 ধরবো অবলিক N1। ঠিক আছে, ডবল টেগার বলা হয় এটা। বুঝতে পেরেছো? 10 নম্বর কোশ্চেন দেখো, লবণ সেতুতে উপস্থিত এমন দুটি লবণের নাম লেখো। লবণ সেতুতে উপস্থিত লবণের নাম। লবণ সেতুতে সেই সবই লবণই ব্যবহার করা হয় যাদের ক্যাটায়ন ও অ্যানায়ন গতিবেগ প্রায় সমান হবে। বুঝতে পেরেছো? তার প্রথম অপশান কত কী? KCl পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। বুঝতে পেরেছো? এরা হচ্ছে, এদের লবণকে লবণ সেতুতে ব্যবহার করা হয়। ঠিক আছে, 11 কোশ্চেন দেখো, লবণ সেতুর কাজ রেখো। লবণ সেতুর কী কাজ? প্রথম কাজ দেখো, দুটি অর্ধকোষের দবনের মধ্যে সংযোগ স্থাপন করে। দুটো অর্ধকোষের দবনের মধ্যে সংযোগ স্থাপন করে। 2 নম্বর কি? অর্ধকোষ দুটির দবনকে তড়িৎ নিরপেক্ষ হতে সাহায্য করে। গ্যালভানীয় কোষের দুটি যে অর্ধকোষ থাকে তার মধ্যে সংযোগ রক্ষা করে লবণ সেতু। তার দুটি অর্ধকোষের দবনের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্ধকোষ দুটি লবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন দেখো, H2O2 জ্বালানি কোষের ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া রেখো। কী বললাম? H2O2 জ্বালানি কোষের ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া রেখবে। অ্যানোড বিক্রিয়া কী হবে? H2 প্লাস 4 অণু হাইড্রোক্সিল আয়ন, 4 অণু জল উৎপন্ন হবে। ক্যাথোড বিক্রিয়া কী হবে? O2 আর জল দেব 2 অণু, তার 4 OH মাইনাস হবে। বুঝতে পেরেছো? এই জ্বালানি বিক্রিয়াগুলো ভীষণ আসে। ওকে, এরপরে কোশ্চেনে আসবো। 13 নম্বর কোশ্চেন দেখা, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? একটি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? আমরা কী জানি? সূত্র হচ্ছে কে আপেক্ষিক পরিবাহিতা সমান 1/r ইন্টু L/A। ঠিক আছে, L/A-কে আমরা কী বলবো? কোষ ধ্রুবক। বুঝতে পেরেছো? আর 1/rটাই এটা কি পরিবাহিতার সঙ্গে সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে কে সমান 1/r L/A। তো কোষ ধ্রুবকের মান যদি 1 হয়, কোষ ধ্রুবকের মান যদি 1 হয়, কে সমান কি? 1/r, আর 1/rটা হচ্ছে পরিবাহিতার সঙ্গে সমান হবে। বুঝতে পেরেছো? তাহলে L/A এর মান যদি 1 হয়, তাহলে পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার মান সমান হবে। 14 নম্বর কোশ্চেন দেখো, KCl ফর্মিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেটের মধ্যে কোন তড়িৎ বিশ্লেষ্য দবনে অসীম লঘুতায়
মোলার পরিবাহিতা নির্ণয়ের জন্য কোল্লার সূত্রের প্রয়োজন হয় এবং কেন? KCl, ফর্মিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট এর মধ্যে কোন তড়িৎবিশিষ্ট দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা নির্ণয়ের জন্য কোল্লার সূত্রের প্রয়োজন এবং কেন? অ্যান্সার কি? ফর্মিক অ্যাসিড। কারণ ফর্মিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থ হয়, জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না কখনোই। এই জন্য পরীক্ষার দ্বারা এর মান কখনোই নির্ণয় করা যায় না, এই জন্য কোল্লার সূত্রের প্রয়োজন হয়। কিন্তু KCl আর সোডিয়াম অ্যাসিটেট তীব্র তড়িৎবিশিষ্ট পদার্থ হয়, এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো। 0.1 মোলার HCl 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে কার, ঠিক আছে, মোলার পরিবাহিতার মান বেশি এবং কেন? তাহলে কী বললাম? 0.1 মোলার HCl 0.1 মোলার NaCl দ্রবণের মধ্যে কার মোলা অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান বেশি এবং কেন? বুঝতে পারছো? এইটার এর মান বেশি এর মান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে কী হবে? অ্যান্সার হবে HCl। কারণ HCl দুটোই HCl আর NaCl এর মধ্যে Cl তো কমন আছে, H প্লাস Na প্লাস, এর মধ্যে H প্লাসের আকার হচ্ছে Na প্লাস অপেক্ষা অনেক কম হওয়ায় ছোটো হয়। H প্লাসের গতিবেগ Na প্লাস আয়ন অপেক্ষা গতিবেগ অনেক বেশি হয়, এই কারণে HCl এর মোলার পরিবাহিতার মান NaCl অপেক্ষা বেশি হবে। 16 নম্বর কোশ্চেন দেখো। আপেক্ষিক পরিবাহিতা এসে কি? আপেক্ষিক পরিবাহিতার এসে কি? মো সেমি ইনভার্স অথবা সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি সিমেন্টস মিটার ইনভার্স। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন দেখো। লঘুতা বৃদ্ধির সঙ্গে তড়িৎবিশিষ্ট পদার্থে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? লঘুতা বৃদ্ধির সঙ্গে তড়িৎবিশিষ্ট পদার্থে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? কারণ কি না, লঘুতা যদি বাড়ানো হয় তীব্র তড়িৎবিশিষ্ট পদার্থে কী হয়, তাদের আয়নগুলির মধ্যে, ক্যাটায়ন আয়নগুলির মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ফলে তাদের আকর্ষণ বল হ্রাস পায়, ফলে তাদের গতিবেগ বৃদ্ধি পায়। আর মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের ক্ষেত্রে কি তাদের আয়নন বা ডিসোসিয়েশন ক্রমশ বাড়তে থাকে, ফলে বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হতে থাকে। তার আয়ন যত বেশি উৎপন্ন হবে, গতিবেগ যত বাড়বে, তত কী হবে? তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন। তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে? স্টেট কার্ড প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে, তুল্যাঙ্ক কাকে বলে। ওকে, 19 নম্বর কোশ্চেন দেখো। আপেক্ষিক পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক দেখো। আপেক্ষিক পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতা কী সম্পর্ক? আপেক্ষিক তুল্যাঙ্ক ল্যামডা সমান হচ্ছে, বড় ল্যামডা সমান হচ্ছে K 1000/n মানে নর্মালিটি, আর কেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা K 1000/নর্মালিটি। ওকে, 20 নম্বর কোশ্চেন দেখো। এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতা একক কী? এসআই, এটা খুব ভালো কোশ্চেন। এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতা একক কী? ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল, অথবা সিমেন্স মিটার ইনভার্স, মোল ইনভার্স। এটা হচ্ছে এসআই এককে, সিমেন্স মিটার ইনভার্স আর মোল ইনভার্স। ওকে, দেখো, সোডিয়াম ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড ও HCl অ্যাসিডের গাঢ়ত্বে 3টি পৃথক দ্রবণে আণবিক পরিবাহিতা ঊর্ধ্বক্রমে সাজাও। সোডিয়াম ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, HCl অ্যাসিডের গাঢ়ত্বে 3টি পৃথক দ্রবণে আণবিক পরিবাহিতা ঊর্ধ্বক্রম কী হবে? আমরা কি জানি, কার্বনিক অ্যাসিড মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থ, তার ওর আণবিক পরিমাণ সবথেকে কম হবে। আর NaCl, KCl এর মধ্যে আমি অলরেডি বলেছি HCl এর পরিমাণ বেশি হয়, তো মাঝে NaCl। বুঝতে পেরেছো? 22 নম্বর কোশ্চেন দেখো। কোনো একটি দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার সাথে মোলার পরিবাহিতার সম্পর্ক কী? কোনো একটি দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার সাথে মোলার পরিবাহিতার সম্পর্কে, মোলার পরিবাহিতা ল্যামডা M সমান K × K মানে আপেক্ষিক পরিবাহিতা 1000/মোলারিটি। বুঝতে পেরেছো? তাহলে ল্যামডা M সমান K × 1000 মানে 1000/m মানে মোলারিটি। ঠিক আছে, তাই 23 নম্বর কোশ্চেন দেখো। কোষ ধ্রুবকের একক, কোষ ধ্রুবকের একক কী? সিজিএস পদ্ধতির একক কোষ ধ্রুবক মানে কি? L/A হয়। কোষ ধ্রুবক মানে L/A, L মানে সেমি আর A মানে সেমি স্কোয়ার যদি করি, সিজিএস পদ্ধতি সেমি ইনভার্স, এসআই পদ্ধতি কি? মিটার ইনভার্স। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন দেখো। গলিত অ্যালুমিনা থেকে 36 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর 27। তো কী বললাম? গলিত অ্যালুমিনা থেকে 36 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? আমরা কি জানি ফ্যারাডের সূত্র, W সমান EQ/F। E মানে তুল্যাঙ্ক বার, Q মানে কুলম্ব, F মানে ফ্যারাড, W মানে ওজন। তাহলে W 36 গ্রাম, E এর মান কী করে বেরোবে? পারমাণবিক ভর 27 বলে দিয়েছে, তার যোজ্যতা বলে 3 হয়, 9 বেরিয়ে গেল। এখানে ইকুয়েশন বসালে কী হবে? 4F হবে। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন দেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন?
অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? আমরা কি জানি 1 মোল অ্যালুমিনিয়াম কত? 27 গ্রাম অ্যালুমিনিয়াম। 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম কত হবে? 27/3 দিয়ে ভাগ, অ্যালুমিনিয়াম যদি 3 হয় তাহলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম হবে। আমরা কি জানি 9 গ্রাম অ্যালুমিনিয়াম মুক্ত করতে তড়িৎ প্রয়োজন 1 ফ্যারাডে। ঠিক ফ্যারাডে সূত্র অনুযায়ী পাই 1 কত 27 করলে কী হবে 3 ফ্যারাডে। বুঝতে পেরেছো? 26 নম্বর কোশ্চেন দেখো, 1 মোল ডাইক্রোমেট আয়নকে ক্রোমিয়াম 3+ আয়নে বিজারিত করতে কত কুলম চার্জ প্রয়োজন হয়? 1 মোল ডাইক্রোমেটকে ক্রোমিয়াম 3+ আয়নে বিজারিত করতে কত কুলম চার্জের প্রয়োজন হয়? ইকুয়েশন এটা করবে, ক্রোমিয়াম ব্যালেন্স করলে ক্রোমিয়াম ডাইক্রোমেট আয়ন 40H+ ইলেকট্রন 2Cr3+ 7 অণু জল। ইকুয়েশন তৈরি করতে হবে এটা, ঠিক আছে, ব্যালেন্স করে তৈরি করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছ না 6 মোল ইলেকট্রন উৎপন্ন করতে প্রয়োজনীয় আধান কত লাগছে? 6 ফ্যারাডে। এখানে কী দেখে কত ইলেকট্রন লাগবে, কত ফ্যারাডে তড়িৎ লাগে। তার 6 মোল ইলেকট্রন উৎপন্ন করতে প্রয়োজনীয় আধান কত হবে? 6F, 6 ফ্যারাডে। তাহলে 6 × 96,500 কুলম। ওকে, পরে সাধারণ কোশ্চেন, 1 মোল Mn ও ম্যাঙ্গানেট আয়নকে Mn4 আয়নকে Mn2+ বিজারিত করতে কত কুলম তড়িতের প্রয়োজন হয়? একই রকম অঙ্ক আগেরটার মতো। 1 মোল MnO4- কে Mn2+ বিজারিত কত কুলম তড়িতের প্রয়োজন হয়? MnO4+ 8 অণু H+ সমান কি 5 অণু ইলেকট্রন সমান কী হবে? Mn2+ আর 4 অণু জল। এই কোশ্চেনে কী দেখাচ্ছে? এই কোশ্চেন তৈরি করে নেবে দুপাশে ব্যালেন্স করে। বুঝতে পেরেছো? তাহলে MnO4 থেকে 1 মোল Mn2+ করতে এত কুলম তড়িতের প্রয়োজন হয়। দেখা দিই তো 5 × 96,500 কুলম। ওকে, 18 নম্বর কোশ্চেনে দেখো, নিম্নে বিক্রিয়াটির প্রমাণ বিজারণ বিভব মান 0.89 ভোল্ট হলে এই বিক্রিয়ার ডেলজি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার ডেলজির মান কত? ওকে, কি বলছে? নিম্নে বিক্রিয়াটির প্রমাণ বিজারণ বিভব মান 0.89 ভোল্ট। বিক্রিয়া কি 3Sn4+ + 2Cr ক্রোমিয়াম 3Sn2+ 2Cr3+, ডেলজির মান কত? ঠিক আছে, ইকুয়েশন তৈরি করবে। ক্রোমিয়াম থেকে কী হচ্ছে? ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম থেকে 3টে ইলেকট্রন বাদ দিলে ক্রোমিয়াম 3+ হবে। আর Sn+4 থেকে Sn2+ হয়েছে, তাই Sn4+ দুটো ইলেকট্রন দিলে Sn2+ হবে। ইলেকট্রনকে সমান করার জন্য উপরের সমীকরণ 2 দিয়ে নিচের সঙ্গে 3 দিয়ে গুণ করবো, গুণ করলে ইলেকট্রনটা সমান হলো। আমরা ডেলজি সমান কী সূত্র কী জানি? ডেলজি সমান হচ্ছে -NF E0 সেল। ঠিক আছে, তো E0 সেলের মানে এখানে অলরেডি বলে দিয়েছে কত? 0.89 ভোল্ট। এনের মানে ইলেকট্রন নাম্বার অফ চেঞ্জ ইলেকট্রন কত? 6টা। তা 6 বসিয়ে দেবো, এফ ফ্যারাডে কত? 6,500 কুলম্ব হয়। বসালে মান বেরিয়ে যাবে ডেলজির মান। ওকে, 29 নম্বর কোশ্চেন দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কী? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? গ্রাম কুলম ইনভার্স। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক গ্রাম কুলম ইনভার্স। 30 নম্বর কোশ্চেন কি? 1 মোল ইলেকট্রন আধান কত? 1 মোল ইলেকট্রন আধান কত? অ্যান্সার 96,500 কুলম। ঠিক আছে, 31 নম্বর কোশ্চেন দেখো, কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? ইকুয়েশন কি? কপার 2+ থেকে কপার সালফেটে মানে কপার 2+ আছে, কপার 2+ দুটো ইলেকট্রন দিলে কপার হবে। তাহলে 1 মোল কপার বা 63.1 মোল কপার সমান 63.5 গ্রাম কপার উৎপন্ন করতে 2 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। আমরা কি জানি 1 মোল উৎপন্ন করতে কত লাগে? 1 ফ্যারাডে। ঠিক আছে, তো কপারের যোজ্যতা 2 হবে এখানে, তাহলে 1 মোল করতে 2 ফ্যারাডে হবে। বুঝে গেছে? 32 নম্বর কোশ্চেন দেখো, 1 গ্রাম আয়ন ফসফেট আয়নের আধানের পরিমাণ কত? 1 গ্রাম আয়ন পরিমাণ ফসফেট আয়নের আধানের পরিমাণ কত? 1 গ্রাম আয়ন ফসফেট আয়নের আধানের পরিমাণ 1 মোল ফসফেট আয়ন সমান কত? 3 × 96,500 কুলম। ঠিক আছে, 1 গ্রাম আয়ন বুঝতে পারছি, 1 গ্রাম আয়ন মানে 1 মোল ফসফেট আয়নের সঙ্গে সমান হবে। তার চার্জ কত? 3 × 96,500 কুলম। ওকে, পরে প্রশ্ন 33 নম্বর কোশ্চেন দেখো, 1 গ্রাম N মাথায় 3- আয়নে আধান কুলম একক কত? ঠিক আছে, নাইট্রোজেন 3-1। 1 গ্রাম নাইট্রোজেন 3- আয়নের আধান কুলম এককে কত হবে? 1 মোল ত্রিযোজি, আমরা কি জানি 1 মোল ত্রিযোজি আয়নের আধান কত হয়? 1 মোল ত্রিযোজি আয়নের আধান 3 × 96,500 কুলম। তাহলে 1 মোল নাইট্রোজেন 3- আয়নের সমান কত হবে? 14 গ্রাম নাইট্রোজেন 3- আয়ন। বুঝতে পেরেছো? আমরা কি জানি 1 মোল ত্রিযোজি আয়নের আধান কত হয়? 3 × 96,500 কুলম। 1 মোল নাইট্রোজেন 3+ আয়নের সমান কত? 14 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? 14 গ্রাম
নাইট্রোজেন আয়নে আধানের পরিমাণ 3 × 10⁵ গ্রাম। 1 গ্রামে কত হবে ভাগ করে দেবো, কী বলবো বুঝতে পেরেছো? তাহলে 14 গ্রাম নাইট্রোজেন আধানের পরিমাণ, এটা 1 গ্রামে কত, আমাদের 1 গ্রাম বের করতে বলেছে, তাই এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, 14 কোশ্চেন দেখো, সাম্যাবস্থায় একটি কোষে ইএমএর মান কত? সাম্যাবস্থায় একটি কোষে ইএমএ ইলেকট্রোমোটিভ ফোর্স এর মান কত? অ্যান্সার কী হবে? 0। ঠিক আছে, 15 কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন দেখো, নিচের অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নান্স সমীকরণটি দেখো। নিচের অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নান্সের সমীকরণ এর আগে বলেছে তোমাদের, সে নান্সের সমীকরণটা কী হবে? ইকুয়েশনে দেওয়া, এই সমীকরণটা দেওয়া আছে, তাই নান্সের সমীকরণ কী হবে? ই সমান E0, ঠিক আছে, ই সমান E0 মানে প্রমাণ অবস্থায় বিজারণ বিভব মাইনাস কি 0.0591/5, 5টা কি ইলেকট্রন সংখ্যা 5 বেরিয়েছে বলে 5 বসিয়ে, ঠিক আছে। লগ সমান লগ কি Mn2 প্লাস আয়ন, ডান দিকে যেটা থাকবে ওপরে থাকবে Mn2 প্লাস আয়ন, আর নিচে আর জলের গাঢ় থেকে 1 ধরা হয়, এখানে এই জন্য এখানে থাকছে না, আর নিচে MnO4 ম্যাঙ্গানের আয়ন, আর হচ্ছে H+ আয়নে পাওয়া যাবে। ওকে, তো এখানেই 35টা কোশ্চেন শেষ হলো। আশা করি প্রশ্নগুলো চ্যাপ্টারের সমস্ত অধ্যায় থেকে কমন নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা শর্ট প্রশ্ন পাবে পরীক্ষায়। ওকে।